প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আশালতা কলেজ ও রাউজান অনলাইন কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ক্লাসে। আমার পরিচয়, আমি প্রভাষক, বাংলা বিভাগ, আশালতা কলেজ, রাউজান, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি গান দিয়ে আজকের ক্লাসটি শুরু করতে চাই, যেহেতু দীর্ঘদিন পর তোমাদের সঙ্গে দেখা। কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। শিক্ষার্থীবৃন্দ, এই জগতে মানুষের মহৎ কর্মগুলোই কেবল পড়ে থাকে, ব্যক্তি মানবের কখনো ঠাঁই হয় না। কত কত রতি মহারথী এ জগতে এসেছেন আর গিয়েছেন। সে অর্থের দিক থেকে হোক, জ্ঞানের দিক থেকে হোক, কেউ কিন্তু এই পৃথিবীতে পড়ে থাকতে পারেনি। কি রয়ে গেছে? জগতে কেবল তাদের যে সৎকর্ম বা মহৎ কর্মগুলো, সেগুলোই কেবল এখানে পড়ে রয়েছে। আমরা গত ক্লাসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সোনার তরী কবিতা আমরা পাঠ করেছিলাম এবং তার কিছুটা মর্মার্থ আমরা সেই ক্লাসে আমরা বলার চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সেই সোনার তরী কবিতা নিয়েই আমার বাকি ক্লাসটি শেষ করব। সবার সহযোগিতা কামনা করছি। শিক্ষার্থীবৃন্দ, ব্যক্তির অর্থাৎ ব্যক্তি কবির যে ব্যক্তি সত্তা, সেই তার ব্যক্তি সত্তার একটি কথা, সেটি যখন সমগ্র বিশ্ব মানবের মনের কথা হিসেবে ধরা দেয়, তখনই সেটি সার্থক কবিতা হয়ে ওঠে। এই যে সোনার তরী কবিতার যে মর্মার্থ, এটি কিন্তু যুগে যুগে কালে কালে সব সময়ই কিন্তু এটি সময় উপযোগী, আমার যতটুকু ধারণা। কারণ এই পৃথিবীতে কোনো মানুষই কিন্তু তার নশ্বর দেহ নিয়ে এই পৃথিবীতে পড়ে থাকতে পারে না। মানুষের জীবন ক্ষণস্থায়ী, একটা নির্দিষ্ট সময় পরে তাকে কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। তো কি পড়ে থাকে পৃথিবীতে? তার মহৎ কর্মগুলো। রামকৃষ্ণ পরমহংসদেব তিনি তার শিষ্যদের উদ্দেশ্যে খুব চমৎকারভাবে বলেছিলেন একটি কথা, জগতে যখন এসেছিস তবে একটু দাগ রেখে যা। এই দাগটুকু কি? এই দাগটুকু মানেই হচ্ছে যেটির মধ্য দিয়ে এই মানবের কথা পরবর্তী প্রজন্ম মনে রাখবে, সেটি অর্থাৎ মহৎ কর্ম। এই মহৎ কর্মগুলোর মধ্য দিয়েই মানুষ টিকে থাকবে পৃথিবীতে, সেই চিরন্তন সত্যটি উচ্চারিত হয়েছে আমাদের সোনার তরী কবিতার মধ্যে। কৃষক তার যে সোনার ফসল ফলিয়ে বসে আছেন, চারদিকে জলে থই থই করছে, চারদিকে বাঁকা জল করছে খেলা, থই থই সেই প্রায় সমুদ্র তীরে সে মানে একদিক চারপাশে দ্বীপ সদৃশ্য যেই ক্ষেত, সে ক্ষেতের মধ্যে সে দাঁড়িয়ে তার যে ধানগুলো, তার যে সোনার ফসলগুলো সে ফলিয়েছে, সেগুলোর কি অবস্থা হবে সে চিন্তায় তিনি মগ্ন। এমন সময়ে হঠাৎ করে যখন একটি নৌকা যখন বেয়ে আসতে দেখে, একজন মাঝি যখন একটি নৌকা বেয়ে আসছেন, সে বিষয়টি দেখে তার মধ্যে আশার সঞ্চার হয়। সে আশা, তার ক্ষীণ আশা, তার মনে ক্ষীণ আশা যে আমি তা থাকতে পারি আর না পারি, আমার সোনার ফসলগুলো যেন অন্তত কারো কাজে লাগে। সে কারণে তিনি সেই সোনার ফসলগুলো তুলে দেওয়ার জন্য সেই মাঝির প্রতি অনুনয় জানায়। শেষ পর্যন্ত দেখা যায় ঠিকই তার সেই সোনার ফসলগুলো সেই নৌকায় ঠাঁই হয়েছে, কিন্তু তাকে আর নেওয়ার মতো সেই অবস্থা সেই তৈরি নেই, সেটি ডুবুডুবু অবস্থা। তার সোনার ফসলগুলো নিয়ে নৌকাটি চলে যায়, মাঝি একাকী পড়ে থাকে সেই
দ্বীপ সদৃশ্য ধান ক্ষেতের মধ্যে, যে মানে কিছুক্ষণ পরেই হয়তো তার মানে বিলয় হয়ে যাবে। সেই দ্বীপ সদৃশ্য ধান ক্ষেতের মধ্যে সেটি ডুবে যাবে, সাথে সাথে কৃষকও সেই মানে তার জীবন সায়ান্নে উপনীত হয়েছে বলে মনে হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বিষয়টি নিয়ে মূলত এই যে কবিতার বিশেষ কয়েকটি লাইন নিয়ে মানে আমরা আজকে আলোচনা করব, এবং একটি প্রশ্ন এখান থেকে যে কীরকম প্রশ্ন হতে পারে এখান থেকে সে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার পূর্বে এই বিষয়টির পূর্বে আমি এই কবিতার যে পাঠ পরিচিতি অংশে যে মূল বক্তব্যটুকু আছে সে মূল বক্তব্যটুকু একটু পড়তে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বইয়ের যে নতুন বইটির সেটি 255 নম্বর পৃষ্ঠা তোমরা খোলো, সেখানে আমরা একটু দেখতে চাই। সোনারতরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যগ্রন্থের নাম কবিতা। সোনারতরী নামে একটি কাব্যগ্রন্থ রয়েছে, সেই সোনারতরী কাব্যগ্রন্থের নাম কবিতা। শতাধিক বছর ধরে এ কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যার নতুন নতুন তাৎপর্যে অভিষিক্ত। একই সঙ্গে কবিতাটি গূঢ় রহস্য ও শ্রেষ্ঠত্বেরও স্মারক। মহৎ সাহিত্যে একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হয়ে থাকে। ওই যে বললাম যে উৎকৃষ্ট সাহিত্য হচ্ছে সেটি যেটার আবেদন প্রতি যুগে যুগে কালে কালে বর্তমান। বাংলা সাহিত্যের ইতিহাসে সোনারতরী তেমনি সুন্দর, আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা। কবিতাটিতে দেখা যায় চারপাশে প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো একটি ধান খেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। আকাশে ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। চারিদিকে বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘনঘোর আশঙ্কা। এরকম এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে একটি ভরাপাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠিত কৃষক নৌকা কূলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধান সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। ছোট নৌকা বলে স্থান সংকুলান হয় না কৃষকের। শূন্য নদীর তীরে আসা হতো কৃষকের বেদনা গুমড়ে মরে। কবিতায় নিবিড়ভাবে মিশে আসছে কবির জীবন দর্শন। মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষের সৃষ্ট সোনার ফসল। তার ব্যক্তিসত্ত্ব ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই আমরা ব্যক্তি মানুষের কিন্তু একটা সময় বিলীন হয়ে যাবে, একটা সময় মহাকালের সেই নিষ্ঠুর করার গ্রাসে আমাদেরকে সবাইকে পতিত হতে হবে। জরাজীর্ণ ব্যাধি ইত্যাদি সংসারে নানা রকম ঝড় ঝঞ্ঝা আমাদেরকে প্রতি মুহূর্তে বিক্ষুব্ধ করবে, কিন্তু তার মধ্যেও আমাদের যে মহৎ কর্মগুলো সেগুলো রেখে যেতে হবে। আমাদের উচিত আমাদের যে সৎকর্মগুলো করার মধ্য দিয়ে আমাদের ওই অস্তিত্বকে এই পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য। ব্যক্তির অস্তিত্ব এখানে টিকে থাকবে না, শুধু আমার কর্মগুলোই এখানে টিকে থাকবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি লাইন যে চারদিকে বাঁকা জল করিছে খেলা, এখানে বাঁকা জল কথাটি দিয়ে কি বোঝানো হয়েছে? দ্বীপ সদৃশ্য একটি ক্ষেতের মধ্যে কৃষক বসে আছেন, তার চারপাশে জলবেষ্টিত, সেখানে নদীর জল মানে তার স্রোতধারা স্রোতা সেই নদী, সেটার মধ্যে একটা ঘূর্ণিপাক অর্থাৎ জলের একটা ঘূর্ণি, ঘূর্ণায়মান জলরাশি, সেটি কিন্তু বিপদের প্রতীক। জলের ঘূর্ণির মধ্যে কিন্তু পড়লে কিন্তু অতলে তলিয়ে যেতে হবে। তো এই যে ভয়াবহ যে জলের যে ভয়াবহ ঘূর্ণায়মান যে জলস্রোত, সেই জলস্রোতটিকে বাঁকা জল হিসেবে অভিহিত করা হয়েছে। আমাদের এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই জগৎ সংসার আমাদেরকে যে কোনো মুহূর্তেই আমাদের এইরকম মানে এই খরস্রোতা সেই জলের যে পাক, সে পাকের মধ্যে ডুবে যেতে হতে পারে। ঠিক আছে, সেই ঝঞ্ঝার মধ্যে আমাদের জীবন বারবার কিন্তু আমাদের মাঝে মধ্যে আমরা আমাদের এই জীবনটা অসহায় হয়ে পড়ে। তো এই অবস্থায় আমাদের মানে টিকে থাকা অনেক সময় সম্ভব হয় না। তার পূর্বেই যাতে এইরকম বিপদ আসার পূর্বেই যাতে আমরা আমাদের মহৎ কর্মগুলো এই পৃথিবীতে টিকিয়ে রাখতে পারি, সেই চেষ্টা আমাদের সবাইকে করে যেতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই চারিদিকে বাঁকা জল করেছে খেলা মানে হচ্ছে এটি একটা আশু বিলীয়মান হওয়ার ইঙ্গিত।
ঠিক আছে, অর্থাৎ যে কোনো মুহূর্তেই এই ধান ক্ষেতটি বিলিয়ে যেতে পারে, সোনার ধান নষ্ট হয়ে যেতে পারে, কৃষক নিজেও সেই কালের অতল গর্ভে হারিয়ে যেতে পারেন, এই বিষয়টি এখানে বোঝানো হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যেই বিষয়গুলো বলা রয়েছে, যে কবিতার বিভিন্ন লাইনগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, তারপরেও কিছু কিছু প্রশ্ন তোমাদের থাকতে পারে। সেই প্রশ্নগুলো, লাইনগুলো নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্নগুলো আশা করি তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। ঠিক আছে, তো আমি যে প্রশ্নটি আজকে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব বলছি, অর্থাৎ এই কবিতা হতে কী ধরনের প্রশ্ন আসতে পারে, কি জাতীয় প্রশ্ন আসতে পারে, সেই বিষয়টি নিয়ে আমি প্রথমেই যে গানটি নিয়ে আমি আলোচনা করেছি, প্রথমে যে গানটি দিয়ে আমার ক্লাসটি শুরু করেছি, সেই গানটির লাইনগুলোর দিকে তোমাদের একটু দৃষ্টিপাত করছি। বলছেন, আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান, ভালোবাসো মোর গান। অত্যন্ত চমৎকার কথা। এই যে সোনার তরী এই কবিতার সঙ্গে যেন প্রায় মিলে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনার তরী কবিতার সঙ্গে এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের এই চমৎকার গানটি। আমায় নহে গো ভালোবাসো শুধু, ভালোবাসো মোর গান। আমাকে ভালোবেসো না, আমার গানকে ভালোবেসো। বনের পাখিরে কে চিনে রাখে, বনের পাখির কথা কেউ মনে রাখে না, তাকে চিনে রাখে না কেউ, শুধু তার মানে ওই গানটুকুকে মনে রাখে, তার যে কুহু কলতান, সেই কলতানকেই শুধু কেবল মনে রাখে, ওই বনের পাখিকে কেউ চিনে রাখে না। গান শেষ হলে কিন্তু ওই বনের পাখির কথা কেউ মনে রাখে না, শুধু তার ওই গানের কথাই কেবল মনে রাখে। ঠিক আছে, এর পরবর্তী চরণগুলো অত্যন্ত চমৎকার। কবি বলছেন যে, যে কাটা লতা রাখি জল হায়, ফুল হয়ে উঠে ফোটে, ফুল নিয়ে তাই দিয়েছ কি কিছু শূন্য পত্র কুটে। চাঁদেরে কে চায়, জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বিনা পড়ে থাকে ধুলি মাঝে। চাঁদকে কেউ চায় না। দেখো, চাঁদ তো সবসময় থাকে, তাই না? কিন্তু আমরা এই চাঁদের প্রশংসা করি কখন, চাঁদকে নিয়ে আমরা ভাবি কখন, যখন সেই ভরা পূর্ণিমা আসে বা পূর্ণিমার কয়েকদিন আগে থেকে চাঁদের যে জ্যোৎস্না, সেই জ্যোৎস্নাকে আমরা মনে রাখি, চাঁদকে কিন্তু কেউ মনে রাখি না। ভরা অমাবস্যার দিন চাঁদকে কে মনে রাখবে, তাই না? তাহলে এই চাঁদের যেই জোছনা, সেই জোছনাকে সবাই মনে রাখে। আর অপরদিকে যে গান শেষ হয়ে গেলে কিন্তু ওই বীণা কিন্তু একদিকেই পড়ে থাকে, ধুলি মাঝেই পড়ে থাকে। এই সমস্ত কিছু, এই যে মানে মানুষের গান, তারপর বনের পাখির গান, তারপর এদিকে চাঁদের জ্যোৎস্না, তারপর হচ্ছে বীণার গীত, এই সমস্ত কিছুই যেন ওই মানে কবির সেই সোনার ধানের প্রতীক। যে কবির গুরু রবীন্দ্রনাথের সেই সোনার তরী কবিতার সেই যে কৃষকের ফলানো সেই যে সোনার ফসল, সেই ফসলের যেন প্রতীক এগুলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উদ্দীপকটি থেকে, এটি যদি উদ্দীপক হয়, তাহলে এই উদ্দীপকটি থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে? দেখো, উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট প্রশ্ন হচ্ছে আমাদের সাধারণত গ এবং ঘ নাম্বার, এই দুটি হচ্ছে উদ্দীপক সংশ্লিষ্ট। বাকি দুটি প্রশ্ন অর্থাৎ জ্ঞানমূলক এবং
অনুধাবনমূলক, এই দুটি প্রশ্ন কিন্তু বইয়ের যে কোনো জায়গা থেকে, অর্থাৎ ওই কবিতা সংশ্লিষ্ট যে কোনো জায়গা থেকে এখানে এই প্রশ্নটি হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথম প্রশ্নটি মনে করো, আমি করছি এরকম, খরপরশা শব্দের অর্থ কি? গত ক্লাসে বলেছিলাম নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা, খরপরশা শব্দের অর্থ কি? চারিদিকে বাঁকা জল, করিছে খেলা, এখানে বাঁকা জল দ্বারা কি বোঝানো হয়েছে? নাম্বার উদ্দীপকের সঙ্গে সংশ্লিষ্ট। উদ্দীপকের গান জোছনা গীত প্রভৃতি সোনার তরী কবিতার কোন অনুষঙ্গের সঙ্গে সাথে সাদৃশ্যপূর্ণ? কিভাবে? ঠিক আছে। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের গান জোছনা গীত প্রভৃতি সোনার তরী কবিতার কোন অনুষঙ্গের সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ঘ নম্বর প্রশ্ন, আমি এখানে জায়গা পাচ্ছি না বিধায় এখানে উপরে লিখছি। ঘ নম্বর প্রশ্ন এখান থেকে হতে পারে। উদ্দীপকটি উদ্দীপকের মূল ভাব যেন সোনার তরী কবিতার মূল ভাবেরই প্রতিচ্ছবি। উদ্দীপকের মূল ভাব যেন সোনার তরী কবিতার মূল ভাবেরই প্রতিচ্ছবি। উক্তিটির যৌক্তিকতা মূল্যায়ন কর। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খরপরশা শব্দের অর্থ কি? খরপরশা মানে হচ্ছে ধারালো বর্ষা।
ঠিক আছে, বর্ষা মানে একটি অস্ত্র, সে অস্ত্রের মানে ধারালো অস্ত্র, ধারালো বর্ষা, খরবর্ষা শব্দের অর্থ। চারিদিকে বাঁকা জল খরিচে খেলা, এটি একটু আগেই আমরা আলোচনা করেছি, তারপরে বলে দিই যে মানে এই যে দ্বীপ সদৃশ ধান খেতে কৃষক যে বসে আছেন তার চারপাশে যে ঘূর্ণায়মান জলরাশি, যেটা বিপদ সংকুল অবস্থা, সেটি প্রতিকায়িত করার জন্য কবি এখানে বাঁকা জল শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ এটির মধ্য দিয়ে কৃষকের আশু বিলীয়মান হওয়ার ইঙ্গিত রয়েছে। ঠিক আছে, এই জগৎ সংসার থেকে মানে যে কোনো মানুষকে একদিন চলে যেতে হবে, ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই জগৎ সংসারের সেই যে বিপদ সংকুল অবস্থা, সেটি বোঝানোর জন্যই এই লাইনটি ব্যবহার করা হয়েছে। গ নম্বর প্রশ্ন এখানে, উদ্দীপকের গান, জোছনা, গীত প্রভৃতি সোনার তরী কবিতার কোন অনুষঙ্গের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, কিভাবে? একটু আগেই ইঙ্গিত দিয়ে দিয়েছি। এখানে জোছনা হচ্ছে চাঁদের কর্ম, চাঁদের যে প্রদেয় জিনিস, গীত হচ্ছে বীণার কর্ম, তারপর গান হচ্ছে মানুষের কর্ম বা পাখির কর্ম। তাহলে দেখো এই যে মহৎ কর্মগুলো, এগুলো হচ্ছে ওই কৃষকের সেই যে ফলানো সোনার ধান, সেটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ, এবং যেটি অদৃশ্য, যেটা মানে সরাসরি না বলে কবি মানে এই প্রতীকের মাধ্যমে আমাদের কাছে রূপায়িত করেছে, সেটি হচ্ছে মহৎ কর্ম। মানুষের যে ব্যক্তি মানুষের যে মহৎ কর্মগুলো, সেই মহৎ কর্মগুলোই হচ্ছে এগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ, এই বিষয়টি বুঝিয়ে দেবে। এরপরে ঘ নম্বর যে প্রশ্নটি, উদ্দীপকের মূল ভাবে যেন সোনার তরী কবিতার মূল ভাবেরই প্রতিচ্ছবি, উক্তিটির যৌক্তিকতা মূল্যায়ন করো। দেখো এই উভয় কবিতায় যে কাজী নজরুল ইসলামের এই যে আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, এই কবিতায় এবং পাশাপাশি এই যে সোনার তরী কবিতার মধ্যে, এই দুটি কবিতার মধ্যে যে বিষয়টি ধ্বনিত হয়েছে, যে মূল সুর যেটুকু, সেটুকু হচ্ছে আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী নই, আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এই পৃথিবীতে যখন এসেছি, আমরা যে পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে কেবল রয়ে যাবে আমাদের যে মহৎ কর্মগুলো, আমাদের ফলানো যে সোনার ফসলগুলো, সেগুলোই রয়ে যাবে। কত কবি সাহিত্যিক, কত রাজনীতিবিদ, কত মহৎ ব্যক্তিত্ব, হাজী মোহাম্মদ মহসিন চলে গিয়েছেন, কিন্তু তার জায়গায় জায়গায় তার যে শিক্ষা বিস্তারের জন্য যে বিষয়গুলো তিনি রেখে গিয়েছেন, সেগুলো রয়ে গিয়েছে। দেখো আবার দেখো মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চলে গিয়েছেন, তার যে মহৎ কর্মগুলো আজই হতে শতবর্ষ পরে কে তুমি পরিচ বসিকো আমার কবিতাখানি, কবি জানতেন যে এই মহাকালের নৌকায় তার কবিতাগুলোই কেবল রয়ে যাবে, এই শতবর্ষ পরেও তার কবিতাগুলো মানে ধ্বনিত হবে, মানুষ তার কবিতাগুলোকে পড়বে। এরই মধ্য দিয়ে কিন্তু আমরা ব্যক্তি মানুষকে কিন্তু স্মরণে রাখি। এই রবীন্দ্রনাথ ঠাকুরের অস্তিত্ব, দৈহিক অস্তিত্ব এই পৃথিবীতে নেই। ঠিক আছে, রাজনীতিবিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলে গিয়েছেন, রয়ে গিয়েছে আমাদের এই সোনার বাংলা। এইভাবে এর মানে নানা ক্ষেত্রে নানা ব্যক্তিত্বরা তাদের মহৎ কর্মগুলোই কেবল এই পৃথিবীতে রেখে যান, এবং তাদের ব্যক্তি হিসেবে তাদের কোনো ঠাঁই আমাদের এই পৃথিবীতে হয় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই জাতীয় নানা প্রশ্ন তোমাদের আসতে পারে। তোমাদের মনে যদি কোনো প্রশ্ন আসে এই সমস্ত বিষয়ে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।